বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল জাতিসংঘ। এরপর থাকছে বাংলাদেশিদের 51 জনের ভিসা বাতিল করেছে আমেরিকা। ইইউ পার্লামেন্টে প্রস্তাব পাস, বড় বিপদের ঝুঁকিতে বাংলাদেশ। বাংলাদেশের মানবাধিকার নিয়ে এবার ফ্রান্স জার্মানির বিবৃতি। সবশেষে দেখবেন নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আর কয়েক মাস পর বাংলাদেশে যে সাধারণ নির্বাচন হবে তা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হবে বলেই প্রত্যাশা করে জাতিসংঘ। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন ইস্যুতে প্রতিষ্ঠানটির এই অবস্থান তুলে ধরেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফারহান হক বলেন, আমরা চাই বাংলাদেশের নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক। আমাদের অবস্থান এটাই। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক লাভলু আনসারি এ সময় ফারহান হকের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আমার দুটি প্রশ্ন আছে। 10 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তা সত্ত্বেও তথাকথিত সুশীল সমাজের কিছু লোক, মানবাধিকার নিয়ে কাজ করা কিছু সংগঠন, এমনকি মার্কিন কংগ্রেসের কিছু নির্বাচিত সদস্য জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে বাংলাদেশকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। আপনি কি এই ধরনের দাবি সম্পর্কে অবহিত? এখানে এটিও উল্লেখ করা উচিত, সেই তথাকথিত সুশীল সমাজ ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু ব্যক্তি বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে করার পরামর্শ দিয়েছেন। এটা বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে। মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও প্রতিষ্ঠানটির পরিচালক এএসএম নাসরুদ্দিন এলানের 2 বছরের কারাদণ্ডের বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি। শনিবার বাংলাদেশের জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন জানভস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 2 দেশের বিবৃতিতে পোস্টটা দিয়েছেন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে গণতান্ত্রিক বাধ্যবাধকতার পাশাপাশি আইনের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল ফ্রান্স ও জার্মানি বাকি বিশ্বের মতো বাংলাদেশের মানবাধিকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে। আদিলুর রহমান খান ও এএসএম এলানের বিরুদ্ধে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অনুশোচনা করি আমরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ইউরোপীয় পার্লামেন্টের যৌথ প্রস্তাব আমলে নেওয়ার ব্যাখ্যা দেন। তিনি বলেন, একদিক থেকে এটাকে আমলে নেব কারণ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত, এরকম কোনো কার্যক্রম হলে আমরা চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকতে পারি না। সে আগ্রহটুকু থেকে, সে হস্তক্ষেপ থেকে আমলে নেওয়া হয়েছে। তিনি বলেন, ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা যে আলোচনা করেছেন এর লজিস্টিক কোনো অথরিটি নেই, ইট ইজ নট এ ম্যান্ডেটরি। তিনি বলেন, ওনাদের 753 জন সদস্য অনেকেই অনেক মন্তব্য করেন, তবে কেউ কেউ আবার ইনিশিয়েটিভ নেয় বক্তব্য দেওয়ানোর জন্য, প্ররোচনাও দেয়। দেশে আপনারা কথাবার্তা বলেন বলেই তারা বড় মজা পায়। আপনারা যদি ইগনোর করতেন তাহলে তারা বক্তব্য দিতেন না। বুধবার ইউরোপীয় পার্লামেন্টের এক যৌথ প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অবনতির গভীর উদ্বেগ জানানো হয়। এ প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, 8 জন বক্তব্য দিয়েছেন, তার মধ্যে 2 জনের কথা পরিষ্কারভাবে এসেছিল যে তারা এটার পক্ষে নয়। একজন এরকমও বলেছেন, এই ধরনের আচরণ ইউরোপীয় পার্লামেন্ট থেকে নতুন কালনিউজমকে উস্কে দিতে পারে। এদিকে নির্বাচনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো সম্প্রতি অবাধে সভা সমাবেশ শুরু করেছে। বাংলাদেশে তাদের সংগঠন কি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের সঙ্গে হস্তক্ষেপ করবে? এ পরিস্থিতিতে জাতিসংঘের অবস্থান কি? সাংবাদিক লাভলু আনসারির প্রশ্নের উত্তরে ফারহান হক বলেন, প্রথমত নির্বাচনের প্রসঙ্গে আমি বলবো, জাতিসংঘ আশা করছে বাংলাদেশের আসন্ন নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। দ্বিতীয়ত, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সত্যিকার অর্থেই রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের উদারতার প্রশংসা করে। আমরা আশা করি ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে। আর জাতিসংঘের মানবাধিকার সংস্থার সদস্যপদ নিয়ে মন্তব্য করা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটি সদস্য রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত ও বিবেচনার বিষয়। যুক্তরাষ্ট্র 51 জন বাংলাদেশির ভিসা বাতিল করেছে। এই কার্যক্রম গত 3 মাসের। যাদের ভিসা বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন রাজনীতিক, আমলা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিল্পী। এদের সবার নামে যুক্তরাষ্ট্র আসার মাল্টিপল বা অন্য ভিসা মঞ্জুর করা ছিল। এদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান, রাজনীতিতে গডফাদার হিসেবে আচরণ প্রভৃতির অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পর্যায়ের একজন নেতাও এর মধ্যে রয়েছেন বলে জানা গেছে। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক এক রাষ্ট্রদূতকে শিষ্টাচার বহির্ভূত
ভাষায় আক্রমণ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি DOHSA মার্কিন রাষ্ট্রদূতের গাড়ির বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন নেতা তা সমর্থন করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। তাদের মধ্যে দুজনের ভিসা বাতিল হয়েছে। তাদেরকে দূতাবাসে চিঠি দিয়ে ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের মধ্যম সারির এক নেতা মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়ার্ল্ড ব্যাংকে আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রে আসার জন্য ভিসার আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক করার তাগিদ দিয়ে আগাম ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে হলেও বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত নেয় এপ্রিলের প্রথম নাগাদ। বাংলাদেশ সরকারকে তো জানানো হয় 3 মে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস সংখ্যা উল্লেখ না করে বেশি কিছু বাংলাদেশের ভিসা বাতিলের কথা স্বীকার করেছে। দূতাবাসের মুখপাত্র বলেছেন, তাদের ভিসা বাতিল বা প্রত্যাহার করা হয়েছে তাদের অবহিত করা একটি সাধারণ নীতি। তবে নির্বাচন প্রশ্নে স্টেট ডিপার্টমেন্টের আগাম ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা অনুসারে এখনও কারো ভিসা আবেদন বাতিল করা হয়নি বলেও তিনি জানান। ভিসা বাতিল কিংবা ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা ব্যবস্থা হ্রাসের প্রতিশোধমূলক কিনা প্রশ্ন করা হলে দূতাবাসের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছে, স্টেট ডিপার্টমেন্টের নতুন ভিসা নীতি ঘোষণার প্রেক্ষিতে একেবারে ভিন্ন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু। এই দৃষ্টিতে মানুষ যেন গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে, যুক্তরাষ্ট্র সেটাই দেখতে চায়। এদিকে যুক্তরাষ্ট্রের আগাম ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা ও অনেকের ভিসা বাতিলের খবরে যুক্তরাষ্ট্র থেকে অস্বাভাবিক হারে বাংলাদেশের রেমিটেন্স যাওয়া শুরু হয়েছে। গত বছর এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স গিয়েছিল $2.87 বিলিয়ন। এবছর উল্লেখিত 2 মাস গিয়েছে $3.05 বিলিয়ন। সিপিডির নির্বাহী পরিচালক মাহমুদা খাতুন বলেছেন, ট্রেন্ডি আনইউজুয়াল। কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখার বিষয়। কমিউনিটিতে মানি এক্সচেঞ্জ ব্যবসার সাথে জড়িত নিউ ইয়র্কের এক বাংলাদেশি ব্যবসায়ী বলেন, বৈধ পথের তুলনায় হুন্ডির মাধ্যমে কয়েক গুণ বেশি ডলার যাচ্ছে বাংলাদেশে। কার্যত গত কয়েক বছরে এই অর্থ বাংলাদেশ থেকে এসেছিল, তা এখন আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে। একটি অংশ যাচ্ছে কানাডা, মালয়েশিয়া কিংবা দুবাই। যে পথে এসেছিল অর্থ আবার সে পথেই তারা নিয়ে যাচ্ছে। অর্থ পাচারকারীরা আস্থার জায়গাটি হয়তো হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেন তিনি। 23 থেকে 24 সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা। সংবাদ সম্মেলন থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বাজার সিন্ডিকেট ভাঙা, সারা দেশের রেশন ব্যবস্থা, ন্যায্য মূল্যের দোকান চালু সহ উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলার দাবিতে আগামী 23 ও 24 সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া নিত্যপণ্য সমস্যার সমাধানে 3টি প্রস্তাব ও 13টি দাবি উত্থাপন করা হয়েছে। রাজধানীর পুরানো পল্টনস্থ মৈত্রী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম। আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন পার্টির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান, সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রাজা, কেন্দ্রীয় সদস্য ডাক্তার ফজলুর রহমান প্রমুখ। বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের পথে রোড মার্চ করবে বিএনপি। রোড মার্চ 5টি জেলাকে ছুঁয়ে যাবে, তাই প্রতিটি জেলায় একটি করে সমাবেশও করবে দলটি। এই লক্ষ্যে এরই মধ্যে দলটি সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। রোড মার্চ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের মোড়ে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের শেরপুর সমাবেশ হবে। এছাড়া সর্বশেষ সমাবেশ হবে সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে। জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শুরু হবে বিকেল 4টায়। এতে অন্তত 50,000 মানুষের সমাগম ঘটাতে চেষ্টা করেছে দলটি। বিএনপি জানিয়েছে, রোড মার্চ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র।